গুড ইভিনিং। তো যেমন আমরা বলেছিলাম যে আমরা মধুমেহ থেকে আবার নেক্সট পড়াটা স্টার্ট করব। তাহলে মধুমেহ কি এতক্ষণে নিশ্চয়ই সবাই গেস করে নিয়েছো। তাহলে দেখে নিই। দ্য ইন্ডিয়ান ফিজিশিয়ান সুশ্রুতা in the 6th century BC noticed that sweet nature of urine in such patients and termed the condition Modhumeho. In Greek, diabainian means to siphon or pass through, and in Latin word mellitus means sweetened with honey. So we can call diabetes mellitus equal to pass through sweetened with honey. Diabetes is a group of metabolic diseases characterized by hyperglycemia resulting from defects in insulin secretion and absorption, insulin action, or both. Type 2 diabetes is sometimes called a lifestyle disease as it is more common in people who don't do enough exercise, have an unhealthy diet, and obese. Type 2 diabetes was previously seen mainly in older adults. However, it is becoming more common in young children due to obesity and overweight children. So, anatomy of pancreas আমরা আগেই anatomy physiology চ্যাপ্টারটা শেষ করেছি. So, please you all go through this page. ভিডিও পজ করো and এটা পড়ে নাও. আমরা একটু আগেই পড়েছি না এটা. সো এবার দেখে নিই যে এই যে ইনসুলিন সিক্রেশনটা হচ্ছে সেটা মেনটেন কী করে করছে শরীর. তাহলে আমরা কিছু কিছু দেখেছিলাম ফ্যাক্টরস ছিল যেগুলো গ্লুকোজ সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশনকে অ্যাফেক্ট করে. তাহলে এখানে গ্লুকোজ কী করছে, এটা ওরালি যদি অ্যাডমিনিস্টার করা হয় তাহলে ব্লাডে আমাদের সুগার বেড়ে যায়, এটা আমরা নর্মালি জানি. তাহলে তখন আর কি যে সিগন্যালটা যায় বিটা সেলে যে ইনসুলিন সিক্রেশন করতে হবে, এর ফলেও ইনসুলিন সিক্রেশন ইনক্রিজড হয়. অ্যামাইনো অ্যাসিড, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন, এরা সবাই এরকম যখন শরীরে নিড থাকে অ্যাকর্ডিং টু মেটাবলিজম নিড তখন ইনসুলিন সিক্রেট করে. কিছু টার্মিনোলজিস আছে সেগুলো একটু দেখে নাও. গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, এখানে সবগুলো ওয়ার্ডের ভেতরেই আমাদের ডেফিনেশনটা লুকিয়ে আছে. তাহলে গ্লুকোনিওজেনেসিস, জেনেসিস মানে আমরা জানি নতুন করে জন্মানো বা বার্থ নেওয়া বা নিউ সামথিং. তাহলে এখানে কি, দ্য সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট প্রিকারসর দ্যাট ইজ অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল এটসেট্রা. গ্লাইকোজেনেসিস, তাহলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হবে. গ্লাইকোজেনোলাইসিস, তাহলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হবে. কি বললাম, গ্লাইকোজেনেসিস মানে ফর্মেশন অফ গ্লাইকোজেন, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনের ব্রেকডাউন. ক্লিয়ার হয়েছে? একটু অন্ধের মতো দেখো না বা শোনো না, ভুল হলে ভুল বুঝতে পারলে সেটা প্লিজ আমাকে ইনফর্ম করো. ইনসুলিন, তাহলে মোটামুটি আমাদের পার ডে প্যানক্রিয়াস 40 to 50 ইউনিটস অফ ইনসুলিন দুটো স্টেপে সিক্রেট করে. তাহলে লো লেভেল কখন থাকছে, যখন আমরা ফাস্টিংয়ে থাকি, কেননা ইনসুলিনের ডিমান্ড নেই, তাই ইনসুলিন সিক্রেশনও কম হচ্ছে. আর কখন বেশি হচ্ছে, পোস্ট প্যারেন্ডিয়াল মানে আফটার ইটিং. এছাড়া যদি আর্লি বার্স্ট অফ ইনসুলিন হয় সেটা কখন, মানে তুমি খাওয়া শুরু করেছো তার থেকে 10 মিনিটের মধ্যে আর কি ইনসুলিন ম্যাক্সিমাম সিক্রেশন হয়. আস্তে আস্তে তারপরে যত প্রসিড করে, যখনই দেখা যায় যে হাইপার গ্লাইসেমিয়া হতে যাচ্ছে সেই পর্যন্ত ইনসুলিন সিক্রেশন হতে থাকে.
সেই জন্যেই আমাদের পোস্ট প্যারান্ডিয়াল ব্লাড সুগারটা বেশি আসে। এটা একটা ইনসুলিন রেগুলেশনের ছবি। দেখো, পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাকের একটা ছবি দেওয়া আছে। তাহলে প্লাজমা গ্লুকোজ বেশি, ওকে। এখানে ফ্যাক্টরস কি কে করছে? বিটা সেল অফ প্যাঙ্ক্রিয়াস। ও কী করলো? ইনসুলিন সিক্রেট করলো, সেটা লিভারে গেল, সেখানে গিয়ে গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস আর গ্লুকোনিওজেনেসিস তিনটে প্রসিডিওর হলো। হওয়ার ফলে কি হবে? আমাদের গ্লুকোজ কমবে। আবার এদিকে দেখো, ইনসুলিন এছাড়াও কোথায় কাজ করছে? মাসেল অ্যাডিপোজ টিস্যু, সেখানে গিয়ে গ্লুকোজ ট্রান্সপোর্টটা বেড়ে যাচ্ছে, সেটাও তার ফলেও প্লাজমা গ্লুকোজ কমলো। এটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তাহলে আমি শরীরে ইনসুলিন আসছে কেন? সুগার কন্ট্রোল করার জন্য, ব্লাড গ্লুকোজকে কম করার জন্য। আবার ব্লাড গ্লুকোজ যেই কম হয়ে যাচ্ছে, ওদিকে সুগার লেভেলও নর্মাল হচ্ছে। নেক্সট, ডায়াবেটিস মেলাইটাস। তাহলে ইট ইজ এ metabolic disease with high blood sugar level over a prolonged period. Symptoms কি? frequent urination, increased thirst and increased hunger. এছাড়া কি? যখন দেখা যায় যে ডায়াবেটিসের জন্য প্যানক্রিয়াস ইনাফ ইনসুলিন তৈরি করছে না টু metabolize adequate glucose or to maintain the normal balance of blood sugar in the body, তখন ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে। Or we can say diabetes is due to either the pancreas not producing enough insulin or the cell of the body not responding properly to the insulin produced. হয় সে ইনসুলিন তৈরি করতে পারছে না যতটা আমার ডিমান্ড, আর না হলে আমার ডিমান্ড ওয়াইজ যে ইনসুলিনটা তৈরি করবে সেই সেলটা ড্যামেজ, তাই সে তৈরি করতে পারছে না, ওকে। দেখো, দুটো ছবি আছে, এটা নর্মাল ব্লাড উইথ গ্লুকোজ ছবিটা, আর এখানে এক্সেসিভ ব্লাড গ্লুকোজ উইথ ব্লাড সেল, ওকে। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এখানে কি হচ্ছে? প্যানক্রিয়াস ফেলস টু প্রডিউস এনাফ ইনসুলিন। আমরা এক্ষুনি ডেফিনেশনে পড়েছি। একে আগে প্রিভিয়াসলি ইট টার্মড অ্যাজ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস অর জুভেনাইল ডায়াবেটিস। তার মানে আমরা সবাই বুঝতে পারছি টাইপ 1 ডায়াবেটিস মানে যেহেতু আমার প্যানক্রিয়াটিক সেল ইনসুলিন তৈরি করতে পারছে না বা আমার ডিম্যান্ড ফুলফিল করতে পারছে না, তাহলে আমাকে ইনসুলিন দিয়েই সেই কাজটা করাতে হবে। তাহলে সেই জন্য একে বলা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস মানেই মাথায় ঢুকিয়ে নাও ইনসুলিন দিতেই হবে, ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে গেছে পেশেন্ট, ওকে। এটাকে অনেক সময় জুভেনাইল ডায়াবেটিসও বলে, কেননা বাচ্চা বয়সে বা অ্যাডোলেসেন্সেও, তোমরা পিডিয়াট্রিকেও পড়বে, হয় বলে একে জুভেনাইল ডায়াবেটিস বলা হয়। বাচ্চাদের ক্ষেত্রে এই কজটা আননোন। টাইপ 2 ডায়াবেটিস, এখানে কি হচ্ছে? যে ইনসুলিন ইনসুলিন শরীরে আছে, বিটা সেল ইনসুলিন প্রোডাকশনও করছে, কিন্তু সেল সে নিতে চাইছে না। আমার কাছে ইনসুলিন আছে আমার শরীরে, কিন্তু সেল বলছে ইনসুলিন ইউজ করব না। তাহলে কি মানে দাঁড়ালো? নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বা অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস। এখানে প্রাইমারি কজগুলো কি? এক্সেসিভ বডি ওয়েট, ল্যাক অফ এক্সারসাইজ এক্সেট্রা। দুটোর মধ্যে আগে ডিফারেন্সিয়েট করো কোনটাকে টাইপ 1 বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বলছি, আর কোনটাকে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বা টাইপ 2 ডায়াবেটিস বলছি। জেস্টেশনাল ডায়াবেটিস। তাহলে জেস্টেশনাল মানেই ওয়ার্ডটা এসছে প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সি রিলেটেড ইস্যুর জন্যে যখন সুগার লেভেল হাই হয়ে যায় ব্লাডে, তখন তাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে। পেশেন্টের যদি হিস্ট্রি নাও তাহলে বুঝতে পারবে পেশেন্টের প্রিভিয়াসলি কোনো ডায়াবেটিকের হিস্ট্রি বা ব্লাড ইনক্রিজ ব্লাড গ্লুকোজের কোনো হিস্ট্রি ছিল না, সাডেনলি ডায়াবেটিস মেলাইটাস ধরা পড়লো ডিউরিং দ্য জেস্টেশনাল ফেজ। তাহলে আমরা মোটামুটি যদি ডায়াবেটিস মেলাইটাসকে ভাগ করি
অ্যাকর্ডিং টু আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন 2009 তারা ভাগ করেছে 4টে ভাগে: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আর সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস। আমরা এগুলো পরে পড়ব। ওকে, তাহলে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসকে আমরা সাধারণত বলছি জুভেনাইল ডায়াবেটিস বা আইটিডিএম। এটা যদি আমরা 100 জনের ভেতর 5 থেকে 10% পেশেন্টকে জুভেনাইল ডায়াবেটিসের আন্ডারে পড়ে, মানে যদি ইনসিডেন্স দেখা যায় তাহলে 5 to 10% persons আর ওয়ার বি ইন দ্য গ্রুপ অফ 5 to 10%। এটা কি হচ্ছে? অটোইমিউন ডিস্ট্রাকশন অফ প্যানক্রিয়াটিক বিটা সেল। আগেই পড়েছে যে প্যানক্রিয়াটিক বিটা সেল হরমোন ইনসুলিন প্রোডাকশন করতে পারছে না বা খুব কম করতে পারলেও। এছাড়া এখানে পেশেন্টদের ইনসুলিন ডেফিসিয়েন্সি দেখা যায়, তার জন্যেই ইনসুলিন বাইরে থেকে সাপ্লাই করতে হয়। আর এর সাইন সিমটমগুলো মেনলি কী হয়ে থাকে? দেখো, রেস্টরুমে যাচ্ছে, জলও খাচ্ছে, তাহলে কি বুঝলাম? পলিউরিয়া। বাথরুমে কেন বারবার যাচ্ছে? পলিউরিয়া, দ্যাট ইজ ইনক্রিজ ইউরিনেশন। পলিডিপসিয়া, দ্যাট ইজ ইনক্রিজ থার্স্ট। যেহেতু ডিহাইড্রেশন হচ্ছে তাই জন্য তার থার্স্টটা বেড়ে যাচ্ছে। আর পলিফেজিয়া, দ্যাট ইজ ইনক্রিজড হাঙ্গার। এছাড়া ওয়েট লস, ফেটিগ, ফ্রিকোয়েন্সি অফ ইনফেকশন, ভ্যাজাইনাল ইনফেকশন বেড়ে যায় বা জেনারেল ইনফেকশন, সিস্টেমেটিক ইনফেকশনও চান্স বেড়ে যায়। র্যাপিড অনসেট আর ইনসুলিন ডিপেন্ডেন্সি থাকে আর আর্লি অনসেট। প্লিজ, সাইন সিমটম ডায়াবেটিস এখন একটা মানে এপিডেমিক সিচুয়েশনে চলে যেতে পারে, সেজন্য প্লিজ ডায়াবেটিস ভালো করে পড়ো। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, তাহলে মোস্ট কমন টাইপ আমরা ওখানে পড়েছিলাম 5 to 10%। এখানে দেখো 90 to 95% অফ ডায়াবেটিস মেলাইটাস কেস ইন আওয়ার ইনসিডেন্স। তো এখানে টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টরা সাধারণত ওভারওয়েট অ্যান্ড মোস্ট আর ডায়াগনোসড অ্যাজ অ্যাডাল্ট এজে গিয়েই এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসটা ধরা পড়ে। কেউ ছোটোবেলায় টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হয়েছে এরকম সাধারণত পাওয়া যায় না বা আইডেন্টিফাই করা যায় না। আর সাধারণত পেশেন্টরা এই টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ব্যাপারে আনঅ্যাওয়ার থাকে। দুটো কম্প্যারিজন একটু দেখে নাও, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। এজ অনসেট যদি দেখো তাহলে সাডেন অনসেট টাইপ 1 ডায়াবেটিস, আর তার মানে এটার বেশি এমার্জেন্ট। টাইপ 2 গ্র্যাজুয়াল। এজ ইন অনসেট মোস্টলি জুভেনাইল বা চিলড্রেন, এখানে মোস্টলি অ্যাডাল্ট। বডি সাইজ থিন অর নর্মাল। টাইপ 2 ওবেস। কিটোঅ্যাসিডোসিস ইজ মোস্ট সিভিয়ার অ্যান্ড কমন সিমটম, কমন কন্ডিশন। অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে অটো অ্যান্টিবডিজ সাধারণত থাকে, টাইপ 2তে অ্যাবসেন্ট থাকে। এন্ডোজেনাস ইনসুলিন লো অর অ্যাবসেন্ট, আগেই ডেফিনেশনে পড়েছ। টাইপ 2তে নর্মাল কিন্তু সেল অ্যাকসেপ্ট করতে পারে না, ডিক্রিজড অর ইনক্রিজড। কনকর্ডেন্স ইন আইডেন্টিক্যাল টুইন্স, মানে যদি ইন প্রেগনেন্সিতে মানে 50% চান্স থাকে আইডেন্টিক্যাল টুইন্সের ট্রান্সফার হওয়ার। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে 90%, মানে জেনেটিক্যালি ট্রান্সমিটেড। প্রিভ্যালেন্স যদি দেখো 10% আর 90% আমরা আগেই দেখে নিয়েছি। এটাও সেম জিনিসই আছে, একটু তোমরা ভিডিও হোল্ড করে পড়ে নাও। এটা আগে একবার পড়া হয়ে গেছে তাই এটা স্কিপ করলাম। রিস্ক ফ্যাক্টর মানে কোন কোন পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস হওয়ার চান্স থাকতে পারে। ফ্যামিলি হিস্ট্রি, ল্যাক অফ এক্সারসাইজ, আনহেলদি ইটিং, ওভারওয়েট। এটা জাস্ট একটা ফটো, তোমরা আরও দেখবে। সবসময় অ্যান্সারটা এভাবেই লিখবে, রিস্ক ফ্যাক্টর, নন মডিফায়েবল অ্যান্ড মডিফায়েবল কজেস। তাহলে কি, নন মডিফায়েবলের ক্ষেত্রে তুমি এজটা চেঞ্জ করতে পারবে না, রেস পারবে না, ফ্যামিলি হিস্ট্রি
এগুলো চেঞ্জ করা সম্ভব নয়, সেই জন্য এই কজগুলোকে বলা হয় নন মডিফায়েবল। এগুলোকে আমি মডিফাই করতে পারবো না। কিন্তু মডিফায়েবল কোনগুলো? যেমন প্রি ডায়াবেটিক, আমি ব্লাড টেস্ট করে দেখলাম আমার ডায়াবেটিসের আমার সুগার লেভেল আস্তে আস্তে বাড়ছে, তাহলে আমি বর্ডার লাইনে যাওয়ার আগে সেটাকে কন্ট্রোল করতে পারি। হার্ট অ্যান্ড ব্লাড ডিজিজ, যদি হার্ট অ্যান্ড ব্লাড ডিজিজ থাকে সেগুলোকে প্রপার ট্রিটমেন্ট করে কন্ট্রোলে রাখা। হাইপার টেনশন, প্রেশারটা যদি হাইপার টেনশন থাকে তাহলে সেটাকে যাতে কন্ট্রোলে রাখা যায় বা নর্মোটেনসিভ হওয়া যায় সেই চেষ্টা করতে হবে। কোলেস্টেরল লেভেল নর্মালি রাখার চেষ্টা করতে হবে, ওবেসিটি কন্ট্রোল করতে হবে, পলিসিস্টিক ওভারি থাকলে সেটা ট্রিটমেন্ট করতে হবে, আর ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি ওভারকাম করে রেগুলার এক্সারসাইজ করতে হবে। তাহলে মডিফায়েবল ফ্যাক্টরসের মধ্যে পড়লো প্রি ডায়াবেটিস, হার্ট অ্যান্ড ব্লাড ডিজিজ, হাইপারটেনশন, লো এইচডিএল কোলেস্টেরল মানে গুড কোলেস্টেরল বাড়াতে হবে, ব্যাড কোলেস্টেরল কমাতে হবে, ওবেসিটি, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। ওয়ার্নিং সাইন কোনগুলো দেখে বুঝতে পারবো যে না আমার ডায়াবেটিস আর কন্ট্রোলে থাকছে না? একই জিনিস বারবার বলছি, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, ওয়েট লস, ল্যাক অফ এনার্জি অ্যান্ড এক্সেসিভ থার্স্ট। এটাও দেখো সাইন সিমটম বিভিন্নভাবে বোঝানো হচ্ছে। প্লিজ যদি কেউ সাইন সিমটম এভাবে সিস্টেম ওয়াইজ লিখতে পারো, নাম্বার পাওয়া খুব ইজি। ভিডিও পজ করে একটু পড়ে নাও, একই কথাই আছে এখানে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, তাহলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে মোটামুটি অ্যাসিমটোমেটিক, তুমি কাউকে দেখে বুঝতে পারবে না সে ডায়াবেটিক পেশেন্ট কি নয়। হিস্ট্রি থেকে পাবে কি পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, ফেটিক, ওয়েট লস এক্সেট্রা। সেম জিনিস এখানেও আবার আছে যে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ডিফারেন্সিয়েশন। তাহলে প্যাথোফিজিওলজি বা ডায়াবেটিস মেলাইটাসটা কীভাবে আমাদের শরীরকে অ্যাফেক্ট করছে। তাহলে বডিতে গ্লুকোজ আছে তিনটে পার্টে গ্লুকোজ প্রোডাকশন হচ্ছে। কোথায়? ইন্টেস্টিনাল অ্যাবসর্পশন অফ ফুড থেকে যে আমার অ্যাবজর্পশনের মাধ্যমে গ্লুকোজ আসছে, এছাড়া গ্লাইকোজেন ব্রেকডাউন আর গ্লুকোজ ডিপোজিশন ইন দ্য লিভার। আর কি কোন পদ্ধতি? গ্লুকোনিওজেনেসিস। এই তিনটে পদ্ধতিতে আমার শরীরে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এখানে টাইপ 1 ডায়াবেটিসে বলা হয়েছে যেমন আমাদের লস অফ ইনসুলিন প্রোডাকশন বা ভেরি লিটল অ্যামাউন্ট অফ ইনসুলিন প্রোডাকশন হচ্ছে। তাহলে সেই জন্যে তখন প্যানক্রিয়াসে কি দেখা যাচ্ছে? ইনসুলিন ডেফিসিয়েন্সি বা ইনসাফিসিয়েন্সি। এই টাইপ 1 ডায়াবেটিসকে অনেক সময় ইমিউন মেডিয়েটেড নেচারের জন্য টি সেল তখন অটোইমিউন অ্যাটাক করে, তার ফলে বিটা সেলটা ডিস্ট্রাকশন হয়ে যায়। আমরা অটোইমিউনের ডেফিনেশনে পড়েছিলাম না, নিজের সেলকে নিজেই চিনতে পারে না, তখন কি হয়? নিজের সেলকে ফরেন সেল মনে করে অ্যাটাক করে। তাহলে কি আর ইনসুলিন প্রোডাকশন আরোই কমে গেল, হচ্ছিল না, আরও ডিস্ট্রয় হয়ে গেল বিটা সেল। এর ফলে সুগার লেভেল হাই হয়ে গেল, যাকে আমরা বলছি হাইপারগ্লাইসেমিয়া। নর্মাল ভ্যালু অফ হাইপারগ্লাইসেমিয়া সেটা লেখো, বা কখন আমরা হাইপারগ্লাইসেমিয়া হয়েছে বলবো, তো কাকে বলবো। এখানে দেখো জেনেটিক প্রিডিসপোজিশন বলছে। তাহলে জেনেটিক্যালি কি ছিল? আমার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে প্যানক্রিয়াসে বিটা সেল থেকে, আর এদিকে কি হচ্ছে? ইনসুলিন রেজিস্ট্যান্স। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের জন্যে বা ইনঅ্যাক্টিভিটির জন্যে ওবেসিটি। তাহলে এগুলো মিলিয়ে আমার যেটা হচ্ছে, ইনসুলিন যদি রেজিস্ট করে, আমার বডি ইনসুলিন তৈরি করেছে কিন্তু সেল অ্যাকসেপ্ট করছে না, তাহলে কি হবে? গ্লুকোজ আপটেক, গ্লুকোজ নেওয়া কমে যাবে। এদিকে প্যানক্রিয়াস থেকেও ইনসুলিন রিলিজ হচ্ছে, ইনসুলিন রিলিজ হওয়ার পর সেই সেলে যাচ্ছে, কিন্তু অ্যাডিপোজ টিস্যুও বলছে কোনো সেলই ইনসুলিনটাকে অ্যাকসেপ্ট করছে না। এখান থেকে আবার লিভার থেকেও আমার হেপাটিক গ্লুকোজ তৈরি হয়েছে, সেগুলোও যখন ব্লাডে মিশছে, তাহলে যে কোনোভাবে হোক আমার সুগার বেড়ে গেছে, হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে। সেল অ্যাকসেপ্ট করছে না,
কিন্তু ইনসুলিন প্রোডাকশন হয়েছে, তার ফলে হাইপারগ্লাইসেমিয়াকেই বলছি আমি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। বডিতে অ্যাডিকুয়েট ইনসুলিন আছে, সেল অ্যাকসেপ্ট করছে না, ইনসুলিন সেজন্য ইউটিলাইজ হচ্ছে না। শরীরে বিভিন্নভাবে 3ভাবে গ্লুকোজ প্রোডাকশন হচ্ছে। লিভার থেকে আসছে হেপাটিক গ্লুকোজ, অ্যাডিপোজ টিস্যু গ্লুকোনিওজেনেসিস মাধ্যমে গ্লুকোজ প্রোডাকশন হয়ে, যেহেতু ইনসুলিনের মাধ্যমে সেটা মেটাবোলাইজ হচ্ছে না, তাই হাইপারগ্লাইসেমিয়া দ্যাট লিডস টু টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তাহলে কী কী ইনভেস্টিগেশন করলে আমরা ডায়াবেটিস মেলাইটাস আইডেন্টিফাই করতে পারবো? ফাস্টিং ব্লাড গ্লুকোজ, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। শর্ট ফর্মগুলো প্লিজ মুখস্থ করো, কেননা এরপরে আমার টাস্ক আছে। গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, এখানে সাইলেটেড বানানটা ভুল আছে, প্লিজ কারেক্ট করে নিও। ইউরিন অ্যানালিসিসের মধ্যে গ্লাইকোজ ইউরিয়া আর কিটোন বডি আমরা পেতে পারি। লিপিড প্রোফাইল করতে হবে, ফান্ডোস্কোপিক এক্সামিনেশন, এলএফটি, ইউরিন অ্যানালিসিস অ্যান্ড ইসিজি। HbA1c বলতে কী বোঝাই? হিমোগ্লোবিন, যদি আমরা এটা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনটা ব্লাডে চেক করি, এর নর্মাল ভ্যালু হলো 6.5 mg/dl, তাহলে এটা সেন্সিটিভ থাকে না। ডায়াবেটিস মেলাইটাস আইডেন্টিফাই করার জন্য HbA1c ব্লাড টেস্টটা খুব বেশি ইম্পর্টেন্স নেই, কিন্তু লং পিরিয়ড ধরে কোনো মনিটরিংয়ের যদি দরকার হয়ে থাকে তাহলে HbA1c করা যেতে পারে। এখানে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন দুটো ছবি আছে, দেখো এখানে লো HbA1c অ্যান্ড হাই HbA1c। ছবিটা দেখেই দুটো ডিফারেন্সিয়েট করতে পারছো আশা করি। দেখো এখানে গ্লুকোজ, হিমোগ্লোবিন আর আরবিসি, তাহলে সেটাই যখন HbA1c বেড়ে যাচ্ছে আমরা বলি সেটার এই সিচুয়েশন বা এই কন্ডিশনটা হচ্ছে। প্রত্যেকটা হিমোগ্লোবিন সঙ্গে একটা করে গ্লুকোজ অ্যাটাচ হয়ে যাচ্ছে, যার ফলে ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে যাচ্ছে। এইটা খুব ইম্পর্ট্যান্ট, ভ্যালুগুলো মনে রাখা। ভাইভাতে ধরবে, থিওরিতে আসতে পারে, অবজেক্টিভে আসতে পারে, সো প্লিজ এটা লিখে নাও, ভিডিও পজ করে লেখো। একবার মিলিয়ে নাও, এটা WHO গাইডলাইন। তাহলে এবার আমরা আসি ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস। মানে এই যে ডায়াবেটিস এতক্ষণ পড়লাম, কী সমস্যা আমরা আশা করি বুঝে গেছি। তাহলে ডায়াবেটিস মেলাইটাস হলে আমরা কী ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে পারি? মেইন কম্পোনেন্ট তিনটে: মেডিকেল নিউট্রিশন থেরাপি, দ্যাট ইজ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট অ্যান্ড ইনসুলিন। তাহলে ডায়েটারি ম্যানেজমেন্টের মধ্যে সাধারণত এখন কারেন্ট সিচুয়েশনে কোনো ডায়েটারি রেস্ট্রিকশন করা হয় না, তবে একটা শিডিউল বানানো হয় যেটাতে ব্যালেন্স ডায়াবেটিক ডায়েট বলে, যার ভেতরে 50% কার্বোহাইড্রেট, 30% ফ্যাট আর 20% প্রোটিন থাকে। এছাড়া ভিটামিন অ্যান্ড মিনারেলস। ডায়েট বেসড অন পেশেন্টস ওয়েট সাইজ বা পেশেন্টস ওয়েট, এজ, অকুপেশন অ্যান্ড অ্যাক্টিভিটি অফ ডেলি লিভিং। মিলের ভেতর অ্যাডিকুয়েট অ্যামাউন্টে ফাইবার অ্যান্ড স্টার্চ থাকবে, অ্যান্ড কিছু সিম্পল রিফাইন্ড সুগার থাকতে পারে। অনেক সময় হয় পেশেন্ট এক্সট্রা খেয়ে ফেলেছে বলে ভিগোরাস এক্সারসাইজ বা ফুড স্কিপ করার একটা ইন্টেনশন থাকে, তো এগুলো উইদাউট কনসেন্ট বা পেশেন্টের ইচ্ছে মতো কখনো করা ঠিক নয়, কেননা পেশেন্ট জানে না কখন ইনসুলিন বেশি সিক্রেশন হয়, কখন কম। তো সেটা আমাদেরকে অ্যাজ এ হেলথ পার্সোনেল এগুলো তাকে এডুকেশন দিয়ে দিতে হবে যে বেশি খেয়ে নিয়েছি বলে ইনসুলিনটা একটু বেশি নিয়ে নিই, বা আজ আমি
কম খাবো তাহলে ইনসুলিন কম করি, এসব করা যায় না। আর ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে আর আমরা যেটা করব সেটা, পেশেন্ট যদি বাড়িতে কখনো সুগার টেস্ট করে, অনেক সময় আমরা জানি ফিঙ্গার প্রিক করে অনেকের সিবিজি মেশিন বাড়িতে থাকে, তাহলে তখন আমাদের বলতে হবে যে খাওয়ার আগে সবসময় সিবিজিটা টেস্ট করতে হবে, আর বেড টাইমে। আর ডায়েটের ক্ষেত্রে যাতে এক্সেসিভ সল্ট ইনটেক না হয় বা না করে সেগুলো আমাদের জানিয়ে দিতে হবে। তাহলে এক্সেসিভ সল্ট ইনটেক বলতে কী বোঝায়, যে আমি ভাতের পাতে যখন খেতে বসেছি লাঞ্চ বা ডিনার, তখন এক্সট্রা যে আমরা কাঁচা নুনটা নিই সেই নুনটা অ্যাভয়েড করব। এছাড়া আর কি আছে, নোনতা বিস্কুট, চানাচুর, আচার, এগুলো অ্যাভয়েড করতে হবে। ওকে, এছাড়া আর কি আছে, গ্রেনস মানে লিস্ট প্রসেসড ফুড যতটা সম্ভব কম খেতে হবে। লিমিট পোটাটোস অ্যান্ড রিফাইন্ড গ্রেন প্রোডাক্ট, আলুটাকে কন্ট্রোল করতে হবে আর রিফাইন্ড ফুড কম খেতে হবে। এগুলো সবই কিন্তু অ্যাডভাইসের মধ্যে পড়ছে। যদি তোমাদের শর্ট নোট আসে ডায়েটারি ম্যানেজমেন্ট অফ এ পেশেন্ট উইথ ডায়াবেটিক ম্যানেজমেন্ট, ডায়াবেটিস মেলাইটাস, তাহলে তোমাদের এই অ্যান্সারগুলো লিখতে হবে। অ্যাভয়েড কনসেন্ট্রেটেড সুইটস মানে জেলি, জ্যাম, কেক, ক্রিম এক্সেট্রা। হেলদি ফ্যাট যে সমস্ত ফুডে আছে সেটা খাবে। এছাড়া 3টে মিল, 1 or 2 স্ন্যাক্স, মানে দিনের মধ্যে 1টা থেকে 2টো স্ন্যাক্স খাওয়া যেতে পারে। যখন ফুডটা খাবে তখন স্লোলি খেতে হবে, কোনো তড়িঘড়ি বা খুব হারিনেসের ভেতর ফুড ইনটেক করা যাবে না। আর ফাস্টিং যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে, মিল স্কিপ করা যাবে না। ওকে, এক্সারসাইজের মধ্যে তাহলে কি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোট করে যেহেতু আমাদের বিএমআর, সেই জন্যে ওয়েট রিডাকশানে এটা হেল্প করবে আর ইনসুলিন সেন্সিটিভিটিকেও ইমপ্রুভ করবে, তার ফলে আমাদের সুগার লেভেল কমবে। এছাড়া পার্টিকুলার একটা ডে টাইমে ফিক্স করতে হবে যে টাইমে এক্সারসাইজ করতে হবে, বা রেগুলার এক্সারসাইজ হ্যাবিট তৈরি করতে হবে। পিপলকে এডুকেট করতে হবে অ্যাবাউট হাইপোগ্লাইসেমিয়া, মানে সুগার কমে গেলে কী ম্যানেজমেন্ট, সেটা পেশেন্টকে আমাদের এডুকেট করতে হবে। আর একটা হাইপোগ্লাইসেমিক পেশেন্ট বা কী সিমটম হলে বুঝতে পারবে যে আমার সুগার লেভেল কমে গেছে, আমাকে এবার কী করতে হবে, সেটা তাকে সবসময় এক্সপ্লেন করে দিতে হবে, যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয় সেটা দেখাও অ্যাজ এ হেলথ পার্সনের আমাদের কাজ। অ্যাভয়েড ডিউরিং পুয়ার মেটাবলিক কন্ট্রোল, যখন দেখা যাচ্ছে সিভিয়ার গ্লাইসেমিক ডিসঅর্ডার চলছে তখন ফুড ইনটেক, অ্যালকোহল, স্মোকিং এগুলোকে সবসময় কন্ট্রোল করতে হবে। মানে মেটাবলিক কন্ট্রোল ফেরত এলে বা রিটার্ন করলে তখন আমি আবার লাইফটাকে ঠিক ওয়েতে বা আমার বডি মেকানিজমকে ঠিকঠাক মেনটেন করতে পারবো। আর এক্সট্রিমিটি যাতে ট্রমা না হয় সেটা সবসময় খেয়াল রাখতে হবে। ছবিটা দেখো, যেটা আছে একটা ফিট ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ এক্সারসাইজ ইন্টু 3 per week, intensity that is 60 to 80% of maximal heart rate, and T for time মানে অ্যারোবিক এক্সারসাইজ যদি করো বা যে কোনো এক্সারসাইজ অন্তত 20 থেকে 30 মিনিট পার ডে তুমি এক্সারসাইজ করবে ফর ডায়াবেটিক ফিটনেস। এক্সারসাইজের কিছু প্রিকশন আছে, যেমন যদি দেখা যায় ব্লাড সুগার more than 250 mg per dl আর যার ইউরিন কিটোন যদি পজিটিভ থাকে তাহলে ইউরিন কিটোনটা একটু কন্ট্রোল করাতে হবে। আর ইউরিন টেস্টের মাধ্যমেই এটা আমরা জানতে পারবো। তাহলে ইউরিন টেস্ট নেগেটিভ আর ব্লাড সুগার
250 mg per dl যদি হয় তাহলে আমাকে উইথ প্রিকশন এক্সারসাইজ করতে হবে, প্রপার ফুটওয়্যার পরতে হবে, কেননা একটা টেন্ট থাকে ডায়াবেটিক পেশেন্টের যে ইনফেকশন সহজে কন্ট্রোল করা যায় না। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু টেক এক্সট্রা প্রোটেকশন অন ফুড। Avoid exercise in extreme heat or cold and have snacks after exercise to avoid post-exercise hypoglycemia. Currently 4টে ক্লাসেস অফ ওরাল অ্যান্টি-ডায়াবেটিক এজেন্ট হসপিটালে সাপ্লাই আছে, যেগুলো হলো বাইগুয়ানাইডস, ইনসুলিন সেক্রেটাগোজিয়াস, দ্যাট ইজ সালফোনিউরিয়াস, sulfonyl urease, insulin secretagogues, that is nol sulfonyl urease, আর alpha glycosidase inhibitor thiazolidinedionase, that is TZD, আর DPP-4I। তোমাদের এসব কোনো মুখস্থ করার দরকার নেই, সিম্পলি ওয়ার্ডে যে মেডিসিন আর ইঞ্জেকশন সাপ্লাই আছে সেগুলো জানলেই চলবে। মেটফর্মিন, ইট ইজ দ্য ওনলি ড্রাগ অফ দ্য ক্লাস প্রেজেন্টলি অ্যাভেলেবল ইন মার্কেট অ্যান্ড হসপিটাল অলসো। এটা কখনো হাইপোগ্লাইসেমিয়া করে না। এর মেইন মোড অফ অ্যাকশন হচ্ছে ইনক্রিজ গ্লুকোজ আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন ইন স্কেলিটাল মাসেল। তার ফলে কি গ্লুকোজ ব্লাড লেভেলে যা ছিল তার থেকে কন্ট্রোলে চলে আসে। আর ফার্মাকোকাইনেটিক্স বলতে এটার হাফ লাইফ হচ্ছে অ্যাবাউট 3 hours অ্যান্ড ইজ এক্সক্রিটেড আনচেঞ্জড ইন দ্য ইউরিন। মানে তুমি একটা মেটফর্মিন কনজিউম করার পর 3 ঘন্টা এটা ফুল ফেজে কাজ করে, তারপর ইউরিনের মাধ্যমে আনচেঞ্জড ফর্মে ইউরিন থেকে বা শরীর থেকে বেরিয়ে যায়। এই সাইড এফেক্টগুলো কি? জিআই ডিস্টারবেন্সেস, মানে অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং। আর ভিটামিন B12 অ্যাবসরবেশনের ক্ষেত্রে বাধা দিতে পারে বা প্রবলেম হয়। কন্ট্রাইন্ডিকেশন, মানে কখন মেটফর্মিন আমি অ্যাভয়েড করব। রেনাল ফেলিওর, হেপাটিক ডিজিজ, হাইপক্সিক পালমোনারি ডিজিজ, হার্ট ফেলিওর অর শক। তাহলে ইন কেস অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আগে ডায়াগনোসিস করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু চার্ট WHO যেটা আছে সেটা দিয়ে আমি ডায়াগনোসিস করতে পারবো ব্লাড টেস্টের মাধ্যমে। কি ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে আমি তাকে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস বলবো। একবার উল্টে স্লাইডটা দেখে নাও। থেরাপিউটিক লাইফস্টাইল চেঞ্জ করলে মোনোথেরাপি মানে একটা ড্রাগ দিয়ে থেরাপি, কম্বিনেশন থেরাপি মানে ওরাল ড্রাগস অনলি, আর কম্বিনেশন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ওরাল ড্রাগ উইথ ইনসুলিন। এই 3 রকমভাবে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট করা যেতে পারে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের। তাহলে কম্বিনেশন কখন হচ্ছে? নিউলি ডায়াগনোজ সিমটোমেটিক পেশেন্ট উইথ HbA1c more than 10 আর পেশেন্টস হু আর নট রিচিং টার্গেটস আফটার 3 months অফ মোনোথেরাপি। মানে যে পেশেন্টকে 3 মাস ট্রিটমেন্ট মোনোথেরাপি করার পরেও আমি সুগার কন্ট্রোল করতে পারিনি, তার ক্ষেত্রে আমি কম্বিনেশন ওরাল এজেন্টে যাব। আর নতুন যাদের সিমটোমেটিক ডায়াবেটিক পেশেন্ট, যাদের HbA1c মোর দ্যান 10, তাদের ক্ষেত্রেও আমি ওরাল এজেন্টসের কম্বিনেশনে যাব, মানে কম্বিনেশন ড্রাগ থেরাপিতে যাব। ইনসুলিন থেরাপি, তাহলে শর্ট টার্ম ইনসুলিন থেরাপি বলতে কি? অ্যাকিউট ইলনেস, সার্জারি, স্ট্রেস, এমার্জেন্সি, প্রেগনেন্সি, ব্রেস্ট ফিডিং, সব ক্ষেত্রেই আমি শর্ট টার্ম ইউজ করতে পারি ইনসুলিন। মানে ইনসুলিন ম্যানেজমেন্ট করা যেতে পারে সেফলি। ইনিশিয়ালি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে ইনসুলিন স্টার্ট করা হয়, কিন্তু এটার ক্ষেত্রে সিভিয়ার ডিকম্পেনসেশন দেখা যায়। সেগুলো কি? ডিকেএ, হাইপারঅসমোলার নন কিটোইক কোমা, ল্যাকটেটিক অ্যাসিডোসিস, সিভিয়ার হাইপারট্রাইগ্লিসারিডেমিয়া। যদি আমি টার্গেট ফুলফিল করতে না পারি তাহলে অপটিমাল ডোজের সঙ্গে কম্বিনেশন থেরাপিও করা যেতে পারে। মানে আমরা যেটা বললাম
ডাবল ড্রাগ বা কম্বিনেশন থেরাপি উইথ ইনসুলিন। এই ছবিটা তোমাদের মুখস্থ করার ব্যাপার আছে, কেননা জিজ্ঞেস করা হয়, ভাইভাতেও ধরা হয় কোন ইনসুলিনের কাজ কতক্ষণ, কত ডিউরেশন অবধি এ কাজ করে, কখন এর পিক আওয়ার্স, সেই অনুযায়ী আমাদের ইনসুলিন ডিভাইড করা হয়, টাইপ দেখে পেশেন্টকে দেওয়া হয়। দেখো এখানে সুন্দর একটা রেস ফর্মে দেওয়া আছে। এই 4টে ইনসুলিন একটু মুখস্থ করে ফেলো। সেম জিনিসটা এখানেও দেওয়া আছে, সবই হসপিটাল সাপ্লাই, একটু পড়ে নাও বা লেখো বা বইতে একটু দাগিয়ে নাও। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ডায়াবেটিসের ক্ষেত্রে বা ইন জেনারেল লাইফ। তোমার কাছে কোনো কমিউনিটি পিপল আসতে পারে, বাড়িতেও কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকতে পারে, তাহলে এবার থেকে তুমি তাকে এক্স্যাক্টলি গাইড করতে পারবে অ্যাবাউট দ্য ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন, ইনসুলিন ইউজ, ইনসুলিন প্রিজার্ভেশন অ্যান্ড প্রিকশন। সাইটস, তাহলে আমরা এই যে ইনসুলিন বললাম, তাহলে সাইটটা কোনটা হতে পারে? হোয়াট আর দ্য সাইটস টু ইফেক্টিভ অ্যাবজর্ভেশন ফর দ্য ইনসুলিন? দেখো তোমরা সাবকিউটেনিয়াস ইনজেকশন পড়েছো, অনেকের ডেমনস্ট্রেশন আছে, ট্রেস সেট আপ আছে, তো তখন কিন্তু এই কোশ্চেনগুলো আসবে, সবার জানতে হবে, কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাইটগুলো দেখে নাও। নেক্সট, এটা জাস্ট একটা ইনসুলিনের এফিকেসি দেখার জন্য একটা ছোট্ট ছবি, যেটার মধ্যে দেখো ফার্স্ট অ্যাক্টিং হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ফার্স্ট অ্যাক্টিং বিফোর দ্য ক্লাউডি, মানে ইনসুলিন যতক্ষণ ক্লিয়ার আছে খুব ভালো, কিন্তু যত লং অ্যাক্টিং হবে তত ইনসুলিন ডার্ক কালার বা ক্লাউডি হয়ে যায়, ডার্ক না সরি ক্লাউডি অ্যাপিয়ারেন্স থাকে। তাহলে আমাদের সবসময় চেষ্টা করতে হবে শর্ট অ্যাক্টিং ইনসুলিন ইকুয়াল টু রেগুলার ইনসুলিন আর লং অ্যাক্টিং ইনসুলিন ইকুয়াল টু এনপিএইচ, এগুলো আমাদের মনে রাখতে হবে। এই যে সাবকিউটেনিয়াস ইনজেকশন বা ইনসুলিন অ্যাডমিনিস্টার করলে তার কী কী কমপ্লিকেশন হতে পারে যদি আমরা রোটেট না করতে থাকি সাইট? সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া, লাইপোডিস্ট্রফি, সিস্টেমিক অ্যালার্জিক রিয়াকশন, ইনসুলিন রেজিস্ট্যান্স, ডাউন ফেনোমেনন অ্যান্ড সোমিগাইজ ফেনোমেনন, এই কমপ্লিকেশনগুলো ইনসুলিন থেরাপিতে দেখা যেতে পারে। তাহলে ইনসুলিন থেরাপি অনেক সময় শুধুমাত্র ইনসুলিন সিরিঞ্জ দিয়ে নয়, ইনসুলিন পেন, জেট ইনজেক্টর, ইনসুলিন পাম্প, এগুলো মাধ্যমেও করা হয়ে থাকে বা ট্রিটমেন্ট দেওয়া হতে পারে, যার যেমন ক্যাপাবিলিটি সেই অনুযায়ী সে ইউজ করে। পেশেন্ট এডুকেশন, তাহলে এখানে পেশেন্টকে আমরা কী এডুকেট করব? যে ইনসুলিন ইউজ করছি আমি ব্লাড সুগার ডাউন করার জন্য বা কম করানোর জন্যে, আর কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোল করতে বলতে হবে। সেটা কোলেস্টেরল কী করলে কন্ট্রোল হবে সেটা আমাদেরকেই এক্সপ্লেন করে দিতে হবে। পেশেন্টে আদার্স কোনো হেলথ রিলেটেড ইস্যু যেমন প্রাইমারি ইনফেকশন বা হাইপারটেনশন, অ্যাজমা, স্কিন ইনফেকশন, এগুলো যদি থেকে থাকে সেগুলো ট্রিটমেন্ট করাতে বলতে হবে। তার রেগুলার একটা ফুড হ্যাবিট স্টার্ট করিয়ে দিতে হবে, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার অ্যাডভাইস দিতে হবে। দেখো সেম কথা কিন্তু আমরা বারবার বলছি, মেডিসিনের যে টাইম শিডিউল করে দেওয়া হয়েছে সেই টাইম শিডিউল ওয়াইজ তাকে মেডিসিন ইনটেক করতে হবে, আর ব্লাড গ্লুকোজ যে ফিক্সড টাইম বলা হয়েছে সেই টাইমে তারা ব্লাড গ্লুকোজ মনিটর করবে। কমপ্লিকেশনগুলো একটু দেখে নিই, এটা কিন্তু শর্ট নোট আসতে পারে। কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলাইটাস, তাহলে কী হয় ডায়াবেটিস মেলাইটাসের কমপ্লিকেশন দেখলেই বুঝতে পারবে দ্যাট ইজ হিউজ কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলাইটাস। It divided into two way, that is acute complication and chronic complication. Acute complications are diabetic ketoacidosis, in short it may be called as DKA, hypoglycemia and diabetic non-ketoic hyperosmolar coma. And in chronic complication that is divided into two way, that is microvascular and
macrovascular. In microvascular, it may be retinopathy, nephropathy, neuropathy, diabetic foot, dermopathy. And in case of macrovascular complication, cerebrovascular accident, cardiovascular accident, peripheral vascular disease. So we can see that diabetes mellitus is one of the disease that affects all the system of our body. Diabetic ketoacidosis is an true emergency, and omitting insulin in type 1 diabetes mellitus or increasing insulin requirements মানে এখানে ইনসুলিন রিকোয়ারমেন্ট হিউজলি বেড়ে যায়, যার ফলে এছাড়া আর কি কজ হতে পারে, ইনফেকশন, ট্রমা, এমআই, স্ট্রোক, ইনজুরি, ইমোশনাল স্ট্রেস, অ্যান্ড মর্টালিটি রেট ইজ অ্যারাউন্ড 5। মানে সাডেনলি একটা এমন এমার্জেন্ট কন্ডিশন এলো যেখানে আমাকে শুধু ইনসুলিন থেরাপি, ইভেন ফ্লুইডও যদি তুমি দাও সেখানেও উইথ ইনসুলিন ফ্লুইড তোমাকে চার্জ করতে হয়। তাহলে বুঝতে পারছো যে একটা ডিকে পেশেন্ট কতটা ইম্পর্টেন্ট, যেখানে আমার মর্টালিটি রেট ইজ টু হাই। পেশেন্টের সাডেনলি ইনসুলিন অফ করার ফলে বা ইনসুলিন অ্যাবজর্পশন না হওয়ার জন্য যে এমার্জেন্ট কন্ডিশন এসেছে তাকে আমরা বলছি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ছবিটা একটু এনলার্জ করে দেখো 4 থেকে 10 ঘন্টার মধ্যে স্টার্ট হয়ে গেল ল্যাক অফ ইনসুলিন, হিস্ট্রিতে তুমি পেয়েছো, এছাড়া জিআই আপসেট আর ফেব্রাইল ইলনেস। তাহলে এখানে তুমি কী কী সাইন সিমটম দেখতে পেতে পারো, এগুলো তোমরা একদম পাবেই যদি কিটোঅ্যাসিডোসিস পেশেন্ট পাও। তো সেখানে কি দেখতে পাই আমরা, যদি তুমি পেশেন্টের ব্রিথ ফলো করতে থাকো তাহলে সেখানে আমার কুশমল রেসপিরেশন, কিটোইক একটা স্মেল পাবে, থার্স্টি, পেশেন্টের ড্রাই টাং দেখবে, ডিহাইড্রেশন, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, অ্যাসিডোসিস, প্রত্যেকটা জিনিসই তুমি খুব সুন্দরভাবে দেখতে পাবে। এছাড়া হাই ব্লাড গ্লুকোজ লেভেল, হাইপারক্যালিমিয়া অ্যান্ড পলিউরিয়া। তাহলে এখানে দেখো টর্টোইসটা বলছে হাই নিডস হাইড্রেশন, ইনসুলিন অ্যান্ড ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট। ওকে, তাহলে ডিকের ক্লিনিক্যাল প্রেজেন্টেশনগুলো কী হতে পারে, ভমিটিং, স্টমাক পেন or abdominal pain, rapid breathing, increased pulse, sleeplessness, dry mouth, flashed face and fruity breath। এগুলো ডিকে সাইন অ্যান্ড সিমটমস। ম্যানেজমেন্ট, তাহলে ফ্লুইড রিপ্লেসমেন্ট, যেহেতু ডিহাইড্রেশন আমরা আগেই দেখে নিয়েছি ফ্লুইড রিপ্লেসমেন্ট, তাহলে সেক্ষেত্রে ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে গেলে একটা রেশিও আছে, সেটা হচ্ছে 50-50 রেশিওতে। দ্যাট ইজ তুমি ইনসুলিন যে চালাবে, ইনসুলিন 40 ইউনিট তোমাকে ইনফিউশন পাম্পে সলিউশন বানিয়ে সেটা ওভার 24 আওয়ার্স অ্যাকর্ডিং টু স্লাইডিং স্কেল ইনসুলিনটা ট্রান্সফিউজ করতে হয়। সাধারণত ইনসুলিন লেভেল ওয়াইজ 6 ইউনিট পার আওয়ার ইনিশিয়ালি স্টার্ট করা হয়, দেন অ্যাকর্ডিং টু গ্লুকোজ লেভেল বা অ্যাকর্ডিং টু স্লাইডিং স্কেল ইনসুলিনটাকে কন্ট্রোল করা হয়। আর আওয়ারলি ব্লাড গ্লুকোজ চেক করতে হয়, ইলেকট্রোলাইট কারেকশন, অ্যাসিডোসিস কারেকশন, এবং যদি কোনো প্রেসিপিটেটিং বা আন্ডারলাইং কজ থাকে সেটাকেও ট্রিট করাতে হয়। আর এক্ষেত্রে সবসময় অবজার্ভ করতে হয় যাতে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া না হয়ে যায়। আমরা এখানে হাইপারগ্লাইসেমিয়াটাকে কন্ট্রোল করতে চাইছি, তাই ইনসুলিন থেরাপি দিচ্ছি, এবং ইনসুলিন থেরাপি চলাকালীন আওয়ারলি সিবিজি করার এটাই উদ্দেশ্য থাকে যাতে আমার কখনো হাইপোগ্লাইসেমিয়া না হয়, সেটা যেমন টার্গেট তেমনি সুগার কন্ট্রোল করাটাও আমার টার্গেট থাকবে। নেক্সট আসি হাইপোগ্লাইসেমিয়া। তাহলে হাইপোগ্লাইসেমিয়া বলতে কি, এটা একটা ফ্রিকোয়েন্ট অ্যাকিউট কমপ্লিকেশন ইন ডায়াবেটিস।
এখানে যখন ব্লাড গ্লুকোজ লেভেল লেস দ্যান 60 mg/dl হয়ে যাচ্ছে তাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলছি। তোমরা অবজেক্টিভে আশা করি এটা পড়েছো। এর কজগুলো কি? মিসিং মিলস অর এক্সেসিভ এক্সারসাইজ, ফাস্টিংয়ে ছিল বা সিভিয়ার এক্সারসাইজ করেছে, তাহলে কি আমার ইউটিলাইজেশন হয়ে গেছে ইনসুলিন। অল্টারেশন অর এরর্স ইন ইনসুলিন ডোজ ইচ্ছা মতো কন্ট্রোল করেছে নিজে, বা ইনসুলিনটা নষ্ট হয়ে গেছিল, এফিকেসি কমে গেছিলো, আর অ্যালকোহল ইনজেকশন, এগুলোর কারণে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তোমরা পেশেন্ট পাবে, অনেক সময় অ্যালকোহল ইনটক্সিকেশন পেশেন্ট আসে, তাদের যদি সিবিজি করো দেখবে হাইপোগ্লাইসেমিয়া। সেজন্যে আমরা সবসময় পেশেন্টের রুটিন চেক আপের মধ্যেই রাখি সিবিজি। সিভিএ পেশেন্ট এসেছে মানেই যে সিভিএ আমি কখনো ডায়াগনোস করতে পারবো না, তাহলে আগে যদি আমি সিবিজি করি বুঝতে পারবো ওয়েদার দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাইপোগ্লাইসেমিয়া অর সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট অর আদার কজেস। তাহলে ম্যানিফেস্টেশনগুলো কি? অটোনমিক ডিসফাংশনের ক্ষেত্রে হাঙ্গার, ট্রেমার, palpitation, anxiety, pallor and sweating. And neurological dysfunction, impaired thinking, changes of mood, irritability, headache, convulsion and coma. হাইপোগ্লাইসেমিয়া এটাকে আমরা শর্ট ফর্মেও অনেক সময় যদি মনে না থাকে যে হাইপোগ্লাইসেমিয়া, তাহলে সাইন সিমটমগুলো কি ভুলে গেছি, কি পেশেন্ট কী বুঝবে যে আমার এখন সুগার কমে যাচ্ছে, তাহলে সেটা একটা শর্ট মেনোমেনিক্স হচ্ছে টায়ার্ড। তাহলে টায়ার্ড মিন্স টি ফর ট্যাকিকার্ডিয়া, আই ফর ইরিটেবিলিটি, আর ফর রেস্টলেস, ই ফর এক্সেসিভ হাঙ্গার, ডি ফর ডায়াফোরেসিস আর ডিপ্রেশন। তাহলে এক্ষেত্রে ম্যানেজমেন্ট সবসময় পেশেন্ট বুঝতে পারে, একটা অরা হয় যে আমার সুগার কমে গেছে, পেশেন্ট বুঝতে পারে, সে কারণে এটা সেলফ ট্রিটেড। কার্বোহাইড্রেট যদি কেউ একটু খেয়ে নেয় বা 10 থেকে 15 গ্রাম যদি গ্লুকোজ নেওয়া যেতে পারে বা একটা ক্যান্ডি খেয়ে নেওয়া যেতে পারে, অনেক সময় এটা কন্ট্রোল হয়ে যায়। আর সিভিয়ার কেস দ্যাট ইজ সেমি কনশিয়াস আর কোমাটাস পেশেন্টের ক্ষেত্রে আমাদের 25% or 50% ডেক্সট্রোজ সলিউশন ইন্টারভেনাসলি দিতে হয়। এছাড়া গ্লুকাগন ইঞ্জেকশন 1 মিলিগ্রাম এমার্জেন্সিতে দেওয়া হতে পারে টু ইনক্রিজ ব্লাড সুগার লেভেল। দেখো একটা জিনিস, হট অ্যান্ড ড্রাই সুগার ইজ হাই, কোল্ড অ্যান্ড কামিং নিড সাম ক্যান্ডি। মানে জাস্ট একটা যে ডায়াবেটিক যার হাইপারগ্লাইসেমিয়া সে দেখবে সারাক্ষণ গরম 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 করে চেঁচায়, আর যার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে সে বলবে, সাধারণত এটা হয় না কিন্তু হলেও সে বলবে শীত করছে শীত করছে, আমাকে একটু লজেন্স দাও বা গ্লুকোজ দাও। এটা কমপ্লিকেশনের মধ্যেই আছে। হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার নন কিটোনিক সিনড্রোম। তাহলে এটা কখন হচ্ছে? যখন ইনসাফিসিয়েন্ট ইনসুলিন প্রোডাকশন হচ্ছে বা ইনসাফিসিয়েন্ট ইনসুলিনের জন্য হাইপারগ্লাইসেমিয়া হলো, কিন্তু কিটো অ্যাসিডোসিস প্রিভেন্ট করতে পারলো না। ইনসুলিন কম বা ইনসুলিন কম গেছে, শরীরে হাইপারগ্লাইসেমিয়া কন্ট্রোল করার জন্য ইনসুলিন দেওয়া হয়েছে, কিন্তু সেটা ইনসাফিসিয়েন্ট, কিন্তু এতটা ইনসাফিসিয়েন্ট যে সে কিটো অ্যাসিডোসিসটাকে প্রিভেন্ট করতে পারছে না। তাই কি? একদমই না। তোমরা প্লিজ একটু ঠিক করে পড়ো। বলছি এটা হচ্ছে এই চেনকে যেটা সাফিসিয়েন্ট ইনসুলিন দেওয়া হয়েছে, কিন্তু সে হাইপারগ্লাইসেমিয়াকে কন্ট্রোল করতে পারেনি, আবার যে ডিকে হয়েছে তাও নয়, সেটাই হচ্ছে হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার নন কিটোটিক সিনড্রোম। মানে কি, ডিকেতে কি কিটোটিক স্টেট আসে, কিন্তু এখানে দেখো নন কিটোটিক, তাহলে ডিকে ম্যানেজ হচ্ছে কিন্তু হাইপারগ্লাইসেমিয়া কন্ট্রোল হচ্ছে না। ওকে, ক্লিয়ার তো? এবার হচ্ছে এটা সাধারণত টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস দেখা যেতে পারে, সব টাইপ অফ ডায়াবেটিসেই দেখা যায়, একটা লাইফ থ্রেটনিং মেডিকেল এমার্জেন্সি। আর এখানে কি দেখা যাচ্ছে? প্লাজমা অসমোলারিটি 340 মিলি অসমোল পার
লিটার বা গ্রেটার দ্যান 280 to 300 mg/dl ব্লাড সুগার থাকতে পারে, অসমোলারিটি থাকতে পারে আর ব্লাড গ্লুকোজ লেভেল সাধারণত 600 থেকে 1000 বা 2000 এগুলোও বেড়ে যেতে পারে, যেখানে আমরা জানি ফাস্টিং ব্লাড সুগার ইজ মোর দ্যান 60 to 70 to 110 ইজ নর্মাল ব্লাড সুগার লেভেল। এছাড়া দেখো, যেটা আমরা বলেছিলাম যে এটা যেহেতু কিটোইক স্টেটটাকে কন্ট্রোল করতে পারে, তাই এখানে কিটোনিউরিয়া বা কিটোইক কোনো স্মেল আমরা পাবো না, এটাই মেন ডিফারেন্স। এর ম্যানিফেস্টেশনগুলো কি? অল্টার্ড লেভেল অফ কনসাসনেস, লেথার্জি দ্যাট ইজ নিউরোলজিক্যাল ডেফিসিটের মধ্যে হাইপারথার্মিয়া, মোটর অ্যান্ড সেন্সারি ইম্পয়েরমেন্ট, সিজার অ্যান্ড ডিহাইড্রেশন মিন্স ড্রাই স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, এক্সট্রিম থার্স্ট। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, যেগুলো একটু আগেই আমরা পড়েছি, ইসকেমিক হার্ট ডিজিজ, সেরিব্রোভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজেস। হাইপারটেনশন ইন ডায়াবেটিস মেলাইটাস, এটা তোমরা থার্ড ইয়ারে উঠে পড়বে। এছাড়া পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মানে পেরিফেরাল এরিয়াতে যে ভাস্কুলার ডিজিজগুলো হচ্ছে, জাস্ট এরকম দেখতে লাগে। আমরা ডিটেলসে পড়বো। মাইক্রোভাস্কুলারের মধ্যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি আর নিউরোপ্যাথি। নার্সিং ম্যানেজমেন্ট, এখানে তোমাদের একটা শর্ট নোট আসে যে কেয়ার অফ এ পেশেন্ট উইথ ডায়াবেটিক ফুড, তো আগেও বলেছি এটা তোমাদের টাস্ক আজকের। ফুড কেয়ার, তো পেশেন্টকে কী অ্যাডভাইস দেবো? চেক ফিট ডেইলি, ওয়াশ ফিট ডেইলি, কিপ নেলস শর্ট, protect feet, always wear shoes, look inside shoes before putting them on, always wear socks, break in new shoes gradually. সো তাহলে কালকে বুঝতেই পারছো কী দিন আছে, সেজন্য আমরা আজকে ডায়াবেটিসটা পড়লাম। তোমাদের টাস্ক হচ্ছে আজ ডায়াবেটিসটা পড়ার পরে কোনো কনফিউশন থাকলে বলো, আর না হলে একটা ডায়াবেটিসের উপর ভিডিও বানাবে, নিজেরাই বানাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনের উপর। যেমন ওই হাতে একটা হোয়াইট প্ল্যাকার্ড নিয়ে, মাস্ক পরে অবশ্যই, প্ল্যাকার্ড নিয়ে এক একজন এক একটা কমেন্ট লিখবে বা কমেন্ট শো করাবে যে হাউ টু প্রিভেন্ট ডায়াবেটিস ইন সেকেন্ডারি স্টেজ অর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসকে আমরা কী করে প্রিভেন্ট করতে পারি বা কন্ট্রোল করতে পারি, এর উপরে মোটামুটি 10 মিনিটের মতো একটা ভিডিও চাই। ওকে, কোনো কনফিউশন থাকলে বলো, আর আদারওয়াইজ এখানেই ভিডিও শেষ হচ্ছে। থ্যাংক ইউ।